এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত আছেন, বিগত নির্বাচনগুলোতে যারা সাধারণ মানুষের ভোটাধিকার লুট করেছেন, যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা মায়েরা বিগত নির্বাচনগুলোতে একেবারে মসিহা মনে করে মমতা ব্যানার্জির কে সমর্থন করেছেন, দুহাত তুলে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় ট্রাস্ট, তাদেরও নিজস্ব সম্পত্তি আছে, সরকারের দায়িত্ব হচ্ছে সেগুলোকে রক্ষা করা। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার দেশের সরকার এই মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য, বিভেদ করার জন্য ওয়াকফ আইন সংশোধন করেছে এবং তার মধ্যে যে ধারাগুলো পরিবর্তন করেছে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে রাষ্ট্রের আধিপত্য কায়েম করার জন্য চক্রান্ত করেছে। আমি বলতে চাইছি মুসলমান সমাজকে, এই আন্দোলন শুধু মুসলমান ভাইদের হতে পারে না, এই আন্দোলন তামাম ভারতবাসীর আন্দোলন হতে হবে, আন্দোলন করতে হবে। কারণ পার্লামেন্টে বসে এই আইন পাশ করেছে ভারতবর্ষের ঐক্যের বিরুদ্ধে, ভারতবর্ষকে বিভাজিত করার জন্য। এই বিজেপি সরকার ওই পার্লামেন্টে শ্রম কোর্ট এনেছে, যেখানে 8 ঘন্টা কাজের ডিউটি ছিল, সেই 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। তৃণমূল হলেও করতে হচ্ছে, বিজেপি হলেও করতে হচ্ছে। এইরকম শোষণের মধ্য দিয়ে যখন ভারতবাসী এগিয়ে এসছে, ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে, সারা ভারতবর্ষের বিধানসভাগুলোর বাই ইলেকশনে যখন বিজেপি পরাজিত হচ্ছে বারবার, তখন কখনো এনআরসি নামিয়ে এনেছে, বিভাজন করেছে, কখনো আপনার ওই নাগরিক পঞ্জি তৈরি করে বিভাজন করেছে, আজকে ওয়াকফ দিয়ে বিভাজন করেছে। আমি বলছি এটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটাকে রাজনীতি দিয়ে কমব্যাট করতে হবে, পার্লামেন্টে এই আন্দোলন প্রত্যাহার করতে হবে। আমাদের বাইরে যারা আছে, ভুল করে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছে, ভুল করে যারা বিজেপির সমর্থক আছে, তাদের সকলের কাছে পৌঁছতে হবে যে শুধু ওয়াকফের বিষয় নয়, স্মার্ট মিটার থেকে জাতীয় শিক্ষানীতি, স্বাস্থ্য নীতি থেকে শুরু করে এক দেশ এক আইনের মতন জঘন্য বিভাজনের জায়গায় এই সরকার আজকে আমাদেরকে শোষণ আর শাসন করার চেষ্টা করছে। এই দেশের মাটি ভগৎ সিং এর মাটি, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিনে, এই হোক আজকের মানুষের মূল মন্ত্র। আগামী দিনে এই ওয়াকফ আন্দোলনকে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে হবে। কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জাতি, ধর্ম, বর্ণ সকলকে ঐক্যবদ্ধ করেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। পার্লামেন্টে আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি বাড়বে। আবার পুনরায় পার্লামেন্টের মাটিতে দাঁড়িয়েই আমরা ওই ওয়াকফ বিলকে নতুন করে তৈরি করব, এই শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ। এই বিজেপি সরকার ওই পার্লামেন্টে শ্রম কোর্ট এনেছে, যেখানে 8 ঘন্টা কাজের ডিউটি ছিল, সেই 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। তৃণমূল হলেও করতে হচ্ছে, বিজেপি হলেও করতে হচ্ছে। এইরকম শোষণের মধ্য দিয়ে যখন ভারতবাসী এগিয়ে এসছে, ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে, সারা ভারতবর্ষের বিধানসভাগুলোর বাই ইলেকশনে যখন বিজেপি পরাজিত হচ্ছে বারবার, তখন কখনো এনআরসি নামিয়ে এনেছে, বিভাজন করেছে, কখনো আপনার ওই নাগরিক পঞ্জি তৈরি করে বিভাজন করেছে, আজকে ওয়াকফ দিয়ে বিভাজন করেছে। আমি বলছি এটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটাকে রাজনীতি দিয়ে কমব্যাট করতে হবে, পার্লামেন্টে এই আন্দোলন প্রত্যাহার করতে হবে। আপনাদের সামনে উদাহরণ আছে, কৃষি আইন, কৃষি বিল প্রত্যাহার করেছিল, দিল্লির মাটিতে কৃষকেরা লড়াই করেছে, 1000 জনেরও বেশি শহীদ হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে লড়াই করেছে, দিল্লিকে অবরুদ্ধ করেছে, 56 ইঞ্চিকে পরাজিত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা মনে করছেন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন, এটাকে শুধু মুসলমানদের আন্দোলন বলে ভুল করলে হবে না। আপনাদের কাছে তথ্য দেই, 294 জন এমপি যারা এই ওয়াকফের বিরুদ্ধে ভোট দান করেছে, কিন্তু যেটা আমাদের কাছে আশার আলো, তার মধ্যে 234 জন এমপি যারা মুসলমান নয়, তারই লড়াই করছে হিন্দু, মুসলমান, শিখ মিলে। আমরা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বিভেদ করতে চাইছে, এই লড়াই আজকে যারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে তাদের কাছে পৌঁছতে হবে। একদিকে ওই পার্লামেন্টকে সুস্থ করতে হবে, একদিকে দেশকে বাঁচাতে হবে। এই ওয়াকফ আন্দোলনকে, ওদিকে স্টালিন, তারা 6% মুসলমান হলেও তারা রাজ্যে ব্যবস্থা করছে, আর মমতা ব্যানার্জি বলছে এখানে আন্দোলন করা যাবে না। আন্দোলন পশ্চিমবাংলায় হবে, আন্দোলন দিল্লিতে হবে, আন্দোলন কাশ্মীরে হবে, আন্দোলন তামিলনাড়ুতে হবে, আন্দোলন সারা ভারতবর্ষ হবে। এটা মমতা ব্যানার্জি তোমার বাবার পৈতৃক সম্পত্তি না। আর এই ওয়াকফ আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেই এই বিজেপির সরকারকে পরাজিত করতে হবে। আপনি যেখানে আমাদের বিরোধিতা করছেন, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের বলি দিয়েছেন, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য ওয়াকফকে আপনি ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি, ভয় পেয়ে, যাতে বিজেপি আপনার উপরে খাড়া না আনে, সুপ্রিম কোর্টের সহযোগিতা পান। তার জন্য আপনি মুসলমান সমাজকে ঠকাচ্ছেন। মুসলমান সমাজও বুঝতে পেরেছে হিন্দু সমাজেরও আগামী দিনে রক্ষা থাকবে না, মন্দিরের ট্রাস্টও তারা দখল করবে কর্পোরেটরা। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 5 বছর কেমন আসবে আমরা কেউ জানি না। প্রত্যেক অভিভাবক, প্রত্যেক মানুষ এক ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে। গত এপ্রিল মাসে 3 এবং 4 তারিখে আমাদের পার্লামেন্টের উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে
লোকসভা রাজ্যসভাতে 3 এবং 4 এপ্রিল একটা বিল পাশ হয়েছে, পরবর্তীকালে সেটা রাষ্ট্রপতির অনুমোদনও পেয়েছে। যে বিলটার নাম হচ্ছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2024। একটা পোশাকি নাম, ওয়াকফ সংক্রান্ত একটা আইন করেছে। এই ওয়াকফ সংক্রান্ত আইন করার পর আসমুদ্র হিমাচল ভারতবর্ষের মানুষের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বহু রাজ্যে অমুসলিম সম্প্রদায়ের মানুষও আলোড়িত হয়েছে এই অ্যাক্টে। বস্তুতপক্ষে যখন ভারতবর্ষ বিপন্ন, যখন ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, যখন ভারতবর্ষের কৃষক সমাজ তাদের ন্যূনতম উৎপাদিত ফসলের দাম চেয়ে প্রতিদিন লড়াই করছে, যখন ভারতবর্ষের শ্রমজীবী মানুষ নিজের গতর খাটিয়ে কলকারখানায় পর্যাপ্ত মজুরি পায় না, স্বাস্থ্যক্ষেত্র যখন বেহাল, সবটাই যখন বিক্রি হয়ে যাচ্ছে, এইরকম কঠিন সময়ে সরকার সেই দিকগুলোতে দিক নির্দেশ না করে, চিন্তা ভাবনা না করে, তারা কৌশলে ওয়াকফ আইনকে নতুন করে সংশোধন করলো, নতুন করে মোড়কে। কেন, কি উদ্দেশ্যে, কেন এই ওয়াকফকে নিয়ে তাদের নতুন করে আসতে হলো? এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত আছেন, বিগত নির্বাচনগুলোতে যারা সাধারণ মানুষের ভোটাধিকার লুট করেছেন, যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা মায়েরা বিগত নির্বাচনগুলোতে একেবারে মসিহা মনে করে মমতা ব্যানার্জির কে সমর্থন করেছেন, দুহাত তুলে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে এই ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ যেটা বিগত বহু বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এই ওয়াকফের ধারণা, জনৈক ইহুদি ব্যক্তি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নবীজিকে 7টা ফলের বাগান উপহার দিতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ইসলাম ধর্মের উন্নয়নের জন্য একটা সংগঠন তৈরি করে এই সম্পদটাকে তুমি ব্যবহার করো। পরবর্তীকালেও পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনা ঘটেছে, আমাদের দেশেও এই রকম সময়, বিশেষ করে মধ্যযুগে যখন ইসলামিক শাসকেরা আমার ভারতবর্ষে যখন শাসন করেছেন, সেই রকম সময় ইসলাম ধর্মের উন্নয়নের জন্য বহু মানুষ, ইসলাম ধর্মের হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, তাদের সম্পত্তি স্থাবর অস্থাবর দান করেছেন ইসলাম ধর্মের উন্নয়নের জন্য, যেটা আলাদাভাবে এই পারপাস ব্যবহার হয়। পরবর্তীকালে ভারত স্বাধীন হয়েছে, ইংরেজ সরকার থাকার সময় 30 সালে, 32 সালেও, 34 সালেও এগুলো পরিবর্তন হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরেও একাধিকবার এই আইন সংশোধিত হয়েছে, 1995 সালেও এই আইন সংশোধিত হয়েছে, কিন্তু সেই আইনের যে মূল কাঠামো তার উপরে কখনো আক্রমণ হয়নি, সমস্তটাই রেজিস্ট্রিকৃত হয়নি, কিন্তু বহু রেজিস্ট্রিকৃত হয়েছে এই সম্পত্তি, যার সম্পূর্ণ মুসলিম বা ইসলাম ধর্মের উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। দুঃখের হলেও সত্যি, আজও সেই সম্পত্তি বহু সরকারি অফিসে দখল আছে, আজও সেগুলোকে এই ওয়াকফ বোর্ডের আন্ডারে আনা যায়নি। এটা ঘটনা, আমার আপনার সম্পত্তি আছে, নাম আছে, দলিল আছে, যেগুলোর সত্ত্ব আমাদের দেশের মানুষ, রাজ্যের মানুষ ভোগ করে। রাষ্ট্র তার দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকের সম্পত্তি, প্রত্যেকের আমানত রক্ষা করা। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় ট্রাস্ট, তাদেরও নিজস্ব সম্পত্তি আছে, সরকারের দায়িত্ব হচ্ছে সেগুলোকে রক্ষা করা। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার দেশের সরকার এই মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য, বিভেদ করার জন্য ওয়াকফ আইন সংশোধন করেছে এবং তার মধ্যে যে ধারাগুলো পরিবর্তন করেছে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে রাষ্ট্রের আধিপত্য কায়েম করার জন্য চক্রান্ত করেছে। একাধিক ধারা, আমি বিস্তারিত বলতে যাব না, সময় আমার কাছে খুব কম। সেই জায়গায় দাঁড়িয়ে আগে যেখানে মুসলমান ব্যক্তিদের দিয়ে এই ওয়াকফ বোর্ড গঠন করার আইন ছিল, আজকে সেখানে অমুসলমান সম্প্রদায়ের মানুষকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বলতে চাইছে সে এখানে আসলে পরে আগামী দিনে আরো বিস্তার ঘটবে, কিন্তু একইভাবে দেশের অন্যান্য হিন্দু মন্দিরগুলোতে কিন্তু সেই অপশনটা রাখা হয়নি। আমাদের এই ওয়াকফ সংশোধনী আইনে যেখানে শুধুমাত্র এই বোর্ডের যারা কর্মকর্তা তারাই বিভিন্ন রকমের দায়িত্ব দেওয়ার জন্য কমিশনার নিয়োগ করার সুযোগ পেতেন, এখন তার দায়িত্ব চলে গেছে মাননীয় ডিএম এর কাছে। আগে যে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব থাকতো ওয়াকফ বোর্ডের, তার অফিসারদের,
আজকে সেখানকার দায়িত্ব দিচ্ছে ডিএমের। একাধারে ডিএম সাহেব রাষ্ট্রের সম্পত্তি দখল করার বা রক্ষা করার তিনি দায়িত্ব পালন করেন, আবার তার উপরেও দায়িত্ব হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করার। যে ওয়াকফ সম্পত্তির উপরে বহু মানুষ দখল করে আছে, কখনো কখনো রাষ্ট্রের অফিস আছে, কখনো কখনো তৃণমূল কংগ্রেসের নেতাদের, কখনো কখনো বিজেপির নেতাদের আজকে দখল করে বসে আছে। তাহলে ডিএম সাহেব কি ভূমিকা পালন করবেন? রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবেন নাকি ওয়াকফের স্বার্থে লড়াই করবেন? এরকম এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা হচ্ছে বন্ধু, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, যে ওয়াকফ বিল পাশ হওয়ার আগে বা বেশ কিছুদিন আগে পর্যন্ত আলোচনা আসার আগে পর্যন্ত আমরা ওয়াকফ নিয়ে খুব মাথা ঘামাইনি। কারণ ওয়াকফ সম্পত্তি প্রত্যেক ব্যক্তিগত মানুষের কাছে এসে পৌঁছাতো না। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় স্থান বা উন্নয়নের কাজ হতো। হ্যাঁ, কথা ঠিক, সবটাই দখল করা যায়নি, রক্ষা করা যায়নি। বিগত সরকারগুলোরও দায়িত্ব ছিল, সেটা ঠিক, তার জন্য লড়াই করতে হবে। কিন্তু কেন এখন করলো? মুসলমান সমাজ আজকে উদ্বেলিত হয়ে গেছে। বহু মানুষ বিচ্ছিন্নভাবে লড়াই করছে, আন্দোলন করছে। আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদ নদিয়ার বিস্তীর্ণ এলাকায় দাঙ্গা সংগঠিত হয়েছে, দাঙ্গা পোলারাইজেশন হয়েছে। এই ওয়াকফকে সামনে রেখে যে মুর্শিদাবাদ এলাকায় বিগত লোকসভার নির্বাচনে আমরা যখন লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেস পরাজিত হতে চলেছে আগামী বিধানসভায়, সেই লোকসভার ভোটের নিরিখে সেখানে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ওই মাননীয় হুমায়ুন এবং আরএসএস এর নেতা কার্তিক মহারাজের উস্কানি দিয়ে সেখানে দাঙ্গা সংগঠিত করে সেখানকার তৃণমূল কংগ্রেসের নির্বাচনে জয়টাকে নিশ্চিত করার চেষ্টা করেছে। আমি বলতে চাইছি মুসলমান সমাজকে, এই আন্দোলন শুধু মুসলমান ভাইদের হতে পারে না, এই আন্দোলন তামাম ভারতবাসীর আন্দোলন হতে হবে। আন্দোলন করতে হবে কারণ পার্লামেন্টে বসে এই আইন পাশ করেছে ভারতবর্ষের ঐক্যের বিরুদ্ধে, ভারতবর্ষকে বিভাজিত করার জন্য। আমি এলাকার সমস্ত অংশের মানুষ যারা আজকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেও, বিজেপির পাশে থাকলেও অনেকে হয়তো এই ওয়াকফ নিয়ে লড়াই করছেন, আমি বলতে চাইছি যে পার্লামেন্টে এই ওয়াকফ বিল পাশ হয়েছে সেই একই পার্লামেন্টে বিগত 5 বছর ধরে আরো অনেকগুলো জনবিরোধী বিল পাশ হয়েছে। যেমন বিদ্যুৎ আইন সংশোধন হয়েছে, যে বিদ্যুৎ আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের গরিব মানুষের রক্ত চুষে খাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট মিটার লাগু হলে পরে আপনারা বুঝতে পারবেন, আপনি তৃণমূল হোক আর বিজেপি হোক, আপনার সন্তানের মুখে খাবার জোগাড় করতে যখন আপনি হিমশিম হচ্ছেন, বিদ্যুৎটা কখন বিলাসিতা হবে মাত্র। ইতিমধ্যে সারা ভারতবর্ষে সেই ব্যবস্থা হয়েছে, জনগণ খেপে উঠেছে। তারপরে ভূমি সংস্কার আইন, ভারতবর্ষের কৃষকের জমি কেড়ে নেওয়ার ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা বেচে দেওয়ার ব্যবস্থা। আজকে পশ্চিম বাংলার মাটিতে সেই শিক্ষানীতির অভিজ্ঞতে 1200 স্কুল আজকে আপনার বন্ধ হয়ে যেতে বসেছে। প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনার সুযোগ নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই জাতীয় শিক্ষানীতি, তার সঙ্গে সঙ্গে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট। এখানকার মাননীয় তৃণমূল কংগ্রেসের নেতা, তার ছেলে এলাকার গরিব মেধাবী ছাত্রের চাকরি বিক্রি করে নিজে সুখে থাকতে চেয়েছিল, যে টাকা এলাকার দুর্নীতি করে পঞ্চায়েত সমিতি দখল করে তারা এরকম হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে তাকে বাইরে চলে যেতে হয়েছে। এই রকম পরিস্থিতিতে যখন সারা দেশ উদ্বেল, যে সমস্ত শ্রমজীবী মানুষ, হিন্দু হোক বৌদ্ধ হোক, কয়েকদিন আগে ধর্মঘট ডেকেছে শ্রমিকেরা, আমি বলতে চাইছি শুধু লাল ঝান্ডার লোকেরা ওটা করেনি, এটা পলিটিক্যাল মঞ্চ, সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, লাল নীল সাদা হলুদ সবুজ সমস্ত শ্রমজীবী মানুষ যাদের গতর খাটাতে হয় কলকারখানায়, বিভিন্ন লোকের জায়গায়, তারাও ধর্মঘট ডেকেছে। কেন জানেন? শ্রম কোড বাতিল করতে হবে। এই বিজেপি সরকার ওই পার্লামেন্টে শ্রম কোড এনেছে, যেখানে 8 ঘন্টা কাজের ডিউটি ছিল, সেই 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। তৃণমূল হলেও করতে হচ্ছে, বিজেপি হলেও করতে হচ্ছে। এই রকম শোষণের মধ্য দিয়ে যখন ভারতবাসী এগিয়ে এসছে, ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে, সারা ভারতবর্ষের বিধানসভাগুলোর বাই ইলেকশনে যখন বিজেপি পরাজিত হচ্ছে বারবার, তখন কখনো এনআরসি নামিয়ে এনেছে, বিভাজন করেছে, কখনো আপনার ওই নাগরিক পঞ্জি তৈরি করে বিভাজন করেছে, আজকে ওয়াকফ দিয়ে বিভাজন করেছে। আমি বলছি এটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটাকে রাজনীতি দিয়ে কমব্যাট করতে হবে। পার্লামেন্টে এই আন্দোলন প্রত্যাহার করতে হবে। আপনাদের সামনে উদাহরণ আছে, কৃষি আইন, কৃষি বিল প্রত্যাহার করেছিল, দিল্লির মাটিতে কৃষকেরা লড়াই করেছে, 1000 জনেরও বেশি শহীদ হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে লড়াই করেছে, দিল্লিকে অবরুদ্ধ করেছে, 56 ইঞ্চিকে পরাজিত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা মনে করছেন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন, এটাকে শুধু মুসলমানদের আন্দোলন বলে ভুল করলে হবে না। আপনাদের কাছে তথ্য দেই,
294 জন এমপি যারা এই ওয়াকআপের বিরুদ্ধে ভোটদান করেছে, কিন্তু যেটা আমাদের কাছে আশার আলো, তার মধ্যে 234 জন এমপি যারা মুসলমান নয়, তারই লড়াই করছে হিন্দু মুসলমান শিখ মিলে। আমরা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বিভেদ করতে চাইছে, এই লড়াই আজকে যারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে তাদের কাছে পৌঁছতে হবে। একদিকে ওই পার্লামেন্টকে সুস্থ করতে হবে, একদিকে দেশকে বাঁচাতে হবে। এই ওয়াকআপ আন্দোলনকে ওদিকে স্টালিন, তারা 6% মুসলমান হলেও তারা রাজ্যে ব্যবস্থা করছে, আর মমতা ব্যানার্জি বলছে এখানে আন্দোলন করা যাবে না। আন্দোলন পশ্চিম বাংলায় হবে, আন্দোলন দিল্লিতে হবে, আন্দোলন কাশ্মীরে হবে, আন্দোলন তামিলনাড়ুতে হবে, আন্দোলন সারা ভারতবর্ষ হবে। এটা মমতা ব্যানার্জি তোমার বাবার পৈতৃক সম্পত্তি না। আর এই ওয়াকআপ আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেই এই বিজেপির সরকারকে পরাজিত করতে হবে। আপনি যেখানে আমাদের বিরোধিতা করছেন, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের বলি দিয়েছেন, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য ওয়াকআপকে আপনি ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন মমতা ব্যানার্জি, ভয় পেয়ে যাতে বিজেপি আপনার উপরে খাড়া না আনে, সুপ্রিম কোর্টের সহযোগিতা পান, তার জন্য আপনি মুসলমান সমাজকে ঠকাচ্ছেন। মুসলমান সমাজে বুঝতে পেরেছে হিন্দু সমাজেরও আগামী দিনে রক্ষা থাকবে না, মন্দিরের ট্রাস্টও তারা দখল করবে কর্পোরেটরা। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসফাকুল্লাহ নায়ার এসছে, আমার অত্যন্ত একজন গুণীজন ডাক্তার, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস, শিক্ষাক্ষেত্র ধ্বংস, কৃষি ধ্বংস, এক কথায় আমাদের ভবিষ্যৎ ধ্বংস। এই ভবিষ্যৎ রক্ষা করতে গেলে ওয়াকআপকে নিয়ে যেমন লড়াই করতে হবে, তেমন সমস্ত বিষয় নিয়ে লড়াই করতে হবে। তার জন্য এই গুটি কয়েক লোক নয়, আমাদের বাইরে যারা আছে, ভুল করে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছে, ভুল করে যারা বিজেপির সমর্থক আছে, তাদের সকলের কাছে পৌঁছতে হবে যে শুধু ওয়াকআপের বিষয় নয়, স্মার্ট মিটার থেকে জাতীয় শিক্ষানীতি, স্বাস্থ্য নীতি থেকে শুরু করে এক দেশ এক আইনের মতন জঘন্য বিভাজনের জায়গায় এই সরকার আজকে আমাদেরকে শোষণ আর শাসন করার চেষ্টা করছে। এই দেশের মাটি ভগৎ সিং এর মাটি, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিনে, এই হোক আজকের মানুষের মূল মন্ত্র। আগামী দিনে এই ওয়াকআপ আন্দোলনকে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে হবে। কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জাতি ধর্ম বর্ণ সকলকে ঐক্যবদ্ধ করেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। পার্লামেন্টে আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি বাড়বে। আবার পুনরায় পার্লামেন্টের মাটিতে দাঁড়িয়েই আমরা ওই ওয়াকআপ বিলকে নতুন করে তৈরি করব, এই শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ। সকল মেহনতি গরিব মানুষ, জাতি ধর্ম বর্ণ মানুষ ঐক্যবদ্ধ হোক, এই কথা বলে আমার কথা শেষ করছে। সকলকে আরো একবার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা। ধন্যবাদ।